হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্লারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আমি তোমাদের ক্লাস 12-এর পদার্থবিদ্যার চলতড়িৎ সম্পর্কে পড়াচ্ছিলাম এবং এই চলতড়িতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সেটা সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। আমি তোমাদের ওহমের সূত্র, সার্কিটকে কী করে অ্যানালাইসিস করতে হয়, তড়িৎ বর্তনীকে কী করে বিশ্লেষণ করতে হয় সেগুলো শিখিয়েছি। আমি তোমাদের মিটার ব্রিজ সম্পর্কে শিখিয়েছি। আজকে আমি তোমাদের পড়াবো পোটেনশিওমিটার। আজকে আমি পড়াবো পোটেনশিওমিটার। ঠিক আছে, এটা আমি আজকে পড়াবো পোটেনশিওমিটার। এবং যদি আমরা সময় পাই তাহলে আমরা তড়িৎ বর্তনীতে যে ব্যয়িত ক্ষমতা সেটা সম্পর্কে আলোচনা শুরু করব। আচ্ছা, আগে আমরা পোটেনশিওমিটারটা পড়ে নিই ভালো করে। তাহলে পোটেনশিওমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দিয়ে, বা এমন একটা তোমার তড়িৎ বর্তনীকে পরিমাপ করার একটা যন্ত্র যেটা দিয়ে তোমরা কি করতে পারো, একটা কোষের তড়িৎচালক বলকে তুমি মাপতে পারো। তাহলে পোটেনশিওমিটার হচ্ছে এমন একটি যন্ত্র, এটি দিয়ে কি করা যায়, এটি দিয়ে যে কোষের যে তড়িৎচালক বল বা কোষের যে অভ্যন্তরীণ রোধ সেটাকে ভালো করে মেজার করা যায়, অথবা বিভব প্রভেদও মেজার করা যায় পোটেনশিওমিটার দিয়ে। তাহলে এটি প্রধানত ব্যবহৃত হয়, কী কাজে ব্যবহৃত হয় পোটেনশিওমিটার? এটি প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? এটি প্রধানত তড়িৎ কোষের তড়িৎচালক বল এবং এটি প্রধানত তড়িৎ কোষের তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ পরিমাপে ব্যবহৃত হয়। অভ্যন্তরীণ রোধ পরিমাপে ব্যবহৃত হয়। তাহলে এই দুটো কাজে এটা প্রধানত ব্যবহার করা হয়, পরিমাপে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এটা প্রধানত এই দুটো কাজে ব্যবহার করা হয়, যে কোষের তড়িৎচালক বল এবং ওই তড়িৎ কোষের যে অভ্যন্তরীণ রোধ সেটা পরিমাপের কাজেই আমরা সাধারণত এই পোটেনশিওমিটার ব্যবহার করি। কিন্তু এছাড়াও এর আর একটা, এটা দিয়ে তোমরা বিভব প্রভেদও মাপতে পারো। ঠিক আছে, কিন্তু সেটা অতটা ব্যবহার করা হয় না। ঠিক আছে, তাহলে এটি দিয়ে বিভব প্রভেদও পরিমাপ করা যায়। এটি দিয়ে বিভব প্রভেদও পরিমাপ করা যায়। এটি দিয়ে বিভব প্রভেদও পরিমাপ করা যায়। ঠিক আছে, এটি দিয়ে বিভব প্রভেদও পরিমাপ করা যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা নর্মালি বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার কাজে কাকে ব্যবহার করি? অ্যামিটারকে ব্যবহার করি। আর বিভব প্রভেদকে মাপার কাজে কাকে ব্যবহার করি? ভোল্ট মিটারকে ব্যবহার করি। এই অ্যামিটার ভোল্ট মিটার সম্পর্কে তোমরা পরে পড়বে, ফিজিক্সেই পড়বে। তোমাদের যখন যে তড়িৎ প্রবাহের যে চৌম্বকীয় ফল সেটাকে, সেই চ্যাপ্টারটা পড়ানো হবে, সেইখানে তোমরা লাস্টের দিকে গিয়ে এই অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার এগুলো সম্পর্কে পড়বে। তাই এখানে আর আমি বলছি না, জাস্ট আমি বলছি যে কি তো আমরা অ্যামিটার দিয়ে কী মাপতে পারি? অ্যামিটার দিয়ে বর্তনীর কী মাপা যায়? তড়িৎ প্রবাহ কতটা হচ্ছে বর্তনীতে সেটা মাপা যায়। তাহলে অ্যামিটার কী কাজে ব্যবহৃত হয়? অ্যামিটার তড়িৎ প্রবাহ মাপার কাজে, অ্যামিটার তড়িৎ প্রবাহ মাপার কাজে এবং ভোল্টমিটার বিভব প্রভেদ পরিমাপে ব্যবহৃত হয়। এবং ভোল্টমিটার বিভব প্রভেদ পরিমাপে ব্যবহৃত হয়। ঠিক আছে, পরিমাপে ব্যবহৃত হয়। ওকে, তাহলে অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহ মাপার কাজে এবং ভোল্টমিটার বিভব প্রভেদ পরিমাপে ব্যবহৃত হয়। কীরকম ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকমের। ধরো সাপোজ আমি যদি একটা সার্কিটকে বোঝাই তোমাকে, ধরো সাপোজ এখানে একটা দুটো রেজিস্ট্যান্স আছে পরপর আমাদের। ঠিক আছে, এরকম দুটো আমার রেজিস্ট্যান্স আছে, আমার বাধা আছে এখানে দুটো। ধরো সাপোজ এই বাধাগুলো কি হতে পারে? কোনো যন্ত্র হতে পারে, কোনো ডিভাইস, ওই টাইপের কিছু হতে পারে আমাদের। এগুলো হচ্ছে আমাদের তড়িৎ বর্তনীর এই রোধ বা এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স তুমি লাগিয়েছো ধরো। তাহলে এরকম একটা রেজিস্ট্যান্স আছে R1, এটা ধরো R2। এখন তুমি কি করতে চাইছো?
তুমি ধরো এই বর্তনীতে কতটা কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্ট ফ্লোটা কতটা হচ্ছে সেটা তুমি মাপতে চাইছো। তার জন্য তোমায় কী ব্যবহার করতে হবে, এখানে অ্যামিটার ব্যবহার করতে হবে। অ্যামিটারকে বর্তনীতে কিভাবে যুক্ত করতে হয়, শ্রেণীতে যুক্ত করতে হয়। তাহলে অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করলে অ্যামিটারের মধ্য দিয়ে কারেন্ট কতটা যাচ্ছে সেটা তুমি পরিমাপ করতে পারবে। আর ভোল্ট মিটারকে বর্তনীতে আমরা কিভাবে যুক্ত করি, সমান্তরাল সমবায়ে যুক্ত করি। তাহলে ভোল্টমিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কি হবে, এই R2 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা তোমার এখানে বেরিয়ে যাবে। যে R2 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে মানে R2 রেজিস্ট্যান্সের যে প্রান্তীয় বিভব প্রভেদ কত সেটা তুমি মাপতে পারো। ঠিক আছে, এটা ধরো আমাদের তড়িৎচালক বলের কোষ। তাহলে এখানে তড়িৎচালক বল বিশিষ্ট একটা কোষ আছে, ওপরে R1 R2 আমরা রোধ দেখিয়েছি। আমি ধরো R2 রোধের যে প্রান্তীয় বিভব প্রভেদ সেটা মাপতে চাচ্ছি। তাহলে সেটা আমরা কী দিয়ে মাপতে পারি, ভোল্ট মিটার দিয়ে মাপতে পারি। ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ পরিমাপের জন্য যার প্রান্তের বিভব প্রভেদ তুমি মাপতে চাও তার দুই প্রান্তে ভোল্টমিটারটাকে যুক্ত করতে হবে। যদি তুমি যুক্ত করো তাহলে ওই যে রোধটা বা যার প্রান্তীয় বিভব প্রভেদ তুমি পরিমাপ করতে চাইছো সেটা তুমি পাবে। তাহলে ভোল্টমিটারকে একটা ডিভাইস বা একটা রোধের প্রান্তে যুক্ত করলে ওই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত তুমি সেটা মাপতে পারো। তাহলে ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়, আর অ্যামিটারকে আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত করলে এর ভেতর দিয়ে কতটা কারেন্ট টোটাল ফ্লো হচ্ছে সেটা তুমি এখানে পরিমাপ করতে পারবে। তাহলে এইভাবে তুমি কারেন্টটাকে পরিমাপ করতে পারো। তাহলে কারেন্ট পরিমাপ করতে অ্যামিটার আর ভোল্টেজ পরিমাপ করতে ভোল্টমিটারকে ব্যবহার করা হয়। কিভাবে কোনটাকে যুক্ত করতে হয় সেটা আমি দেখো ছবিতে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার কথা হচ্ছে যদি ভোল্টমিটার ভোল্টেজ পরিমাপ করতে পারে, ইএমএফও তো এক টাইপের ভোল্টেজই। এই যে একটা কোষের তড়িৎচালক বল আমরা কিভাবে বলি যে 1.5 ভোল্টের ধরো একটা তড়িৎ কোষ আছে, তার মানে কি এই তড়িৎ কোষটা 1.5 ভোল্টেজ সাপ্লাই করতে পারে বর্তনীতে। তাহলে এখানেও তো তুমি সেই ভোল্টেজই মাপছো। তাহলে কেন ভোল্টমিটার ব্যবহার করা হচ্ছে না, এই পোটেনশিওমিটার এই ভোল্টমিটার দিয়ে কেন কোষের তড়িৎচালক বল মাপা হচ্ছে না? আমরা তো মাপতেই পারতাম, যে এখানে তো ভোল্টেজই মাপছি, এই যে ভোল্টমিটার দিয়ে তো একটা ভোল্টেজই মাপছি, তাহলে আমরা তো একটা কোষের ভোল্টেজও মাপতে পারতাম। কী দিয়ে, ভোল্টমিটার দিয়ে। তাহলে কেন ভোল্টমিটার ইউজ না করে এই পোটেনশিওমিটার আমরা ব্যবহার করছি কোষের তড়িৎচালক বল পরিমাপের জন্য? এটা একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তো সেটার আনসার আমরা পরে পাবো। আগে আমি পোটেনশিওমিটারটা পড়াই একটু, তারপরে লাস্টে আমি বলছি কেন যে এই পোটেনশিওমিটারটা ব্যবহার না করে, পোটেনশিওমিটার ব্যবহার করেই আমরা কোষের তড়িৎচালক বল মাপি, আমরা ভোল্টমিটার দিয়ে অ্যাকুরেট যে কোষের তড়িৎচালক বল সেটাকে মাপতে পারি না। ঠিক আছে, এটার পেছনে কারণ আছে। ওকে, তাহলে সেটা আমরা দেখবো সেই কারণটা। আচ্ছা, তাহলে এটুকু আমি বললাম। এবার দেখো আমরা কি করছি, আমরা পোটেনশিওমিটারটাকে পড়তে চাইছি। এবার পোটেনশিওমিটারে কি হয়, পোটেনশিওমিটার হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে পোটেনশিয়ালটা ভেঙে থাকে, বিভাজিত হয়ে থাকে বিভিন্ন অংশে। মানে কি, ধরো সাপোজ আমি তোমাদের যখন পড়িয়েছিলাম যে রোধের সমবায় পড়িয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে শ্রেণী সমবায়ে যদি একাধিক রোধ থাকে, এই শ্রেণী সমবায়ে থাকা একাধিক রোধগুলো, এখানে ধরো R1, এখানে R2, এখানে R3 রোধ আছে, আর এখানে ধরো তুমি একটা ব্যাটারিকে এভাবে কানেক্ট করে দিয়েছো। তাহলে এই যে এই রোধ তিনটের ভেতর এই ব্যাটারির যে ভোল্টেজটা সেটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। এই ভোল্টেজটা এই R1, R2 আর R3 ভেতর ডিভাইড হয়ে যাবে। তাহলে এর প্রান্তীয় বিভব প্রভেদ যদি V1 হয়, এটা যদি V2 হয়, এটা যদি V3 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, V1 + V2 + V3 = E। তার মানে রেজিস্ট্যান্সকে রোধকে যদি তুমি শ্রেণীতে যুক্ত করে দাও তাহলে সেই রোধের ভেতর ভোল্টেজ ডিভাইড হয়ে যায়। তাহলে পোটেনশিওমিটারও সেই রকমেরই একটা যন্ত্র যেখানে রেজিস্ট্যান্সটার ভেতর দিয়ে কারেন্ট যাওয়ার ফলে ভোল্টেজ কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, তার মানে এই পোটেনশিওমিটার সিম্পল একটা তারই বটে, যেই তারটা অনেকটা বড় হয়, অনেকটা দৈর্ঘ্যের হয়। তাহলে যেহেতু পোটেনশিওমিটার অনেকটা বড় আকারের হয়, সেই জন্য পোটেনশিওমিটারকে আমরা কিভাবে দেখাই, এইভাবে আমরা দেখাই যে এখানে অনেক বড় একটা তার আছে, এবং তার যদি থাকে তাহলে তার একটা রেজিস্ট্যান্সও থাকবে, রোধও থাকবে। সেই জন্য পোটেনশিওমিটারকে এরকম একটা বড় আকৃতির এরকম একটা ওয়্যার দিয়ে দেখানো হয়, যে রোধের এরকম সিম্বল দিয়ে দেখানো হচ্ছে যে এখানে অনেকটা জায়গা জুড়ে একটা রোধ আছে। ঠিক আছে, এখন আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য কোষের তড়িৎচালক বলকে পরিমাপ করা। এখন আমি তাহলে দেখাবো যে কী করে এই পোটেনশিওমিটারের সাহায্যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করা যায়। তাহলে আমরা কি লিখছি, আমরা প্রথমে এটা দেখছি যে পোটেনশিওমিটারের সাহায্যে কী করে কোষের তড়িৎচালক বল মাপা যেতে পারে সেটা আমরা দেখব। তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে কোষের
কোষের তড়িৎচালক বল নির্ণয়। ঠিক আছে, পোটেনশিওমিটারের সাহায্যে কোষের তড়িৎচালক বল আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে প্রথমে আমরা এটা বের করবো যে কী করে একটা কোষের তড়িৎচালক বল আমরা পোটেনশিওমিটারের সাহায্যে বের করতে পারি। তাহলে কীভাবে করতে পারি এটা আমরা, তাহলে আমি তোমাদের কি দেখালাম যে এখানে আমার কি আছে, এরকম একটা পোটেনশিওমিটার আছে, এই যে এটা হচ্ছে আমাদের পোটেনশিওমিটার, এই তারটা হচ্ছে পোটেনশিওমিটার, যেখানে কি হতে পারে ভোল্টেজটা ডিভাইড হয়ে থাকতে পারে, এরকম করে দেখালাম অনেকটা জায়গা জুড়ে এই তারটা আছে এরকমের। এবার আমি কি করেছি, এই তারের সাথে ধরো একটা ব্যাটারিকে এরকম কানেক্ট করেছি। ঠিক আছে, এরকম একটা কোষ আমার এখানে আছে, তড়িৎ কোষ আমার আছে এরকমের। ঠিক আছে, আচ্ছা, এই তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কিছুটা থাকতে পারে। ঠিক আছে, সাধারণত কোষের তো অভ্যন্তরীণ রোধ থাকে। এই যে এইখানে যে সেলটা আমি লিখছি ই সেল, আমার ক্যাপিটাল ই দিয়ে একটা ক্যাপিটাল ই তড়িৎচালক বলের যে আমার প্রধান সেল, এটাকে বলা হবে প্রাইমারি সেল বা মুখ্য কোষ। এটা হবে আমাদের কি মুখ্য কোষ। ঠিক আছে, মুখ্য তড়িৎ কোষ, মুখ্য তড়িৎ কোষ। ঠিক আছে, এই মুখ্য তড়িৎ কোষটাকে ব্যবহার করে আমরা কি করব, আমরা অন্য আর একটা কোষের তড়িৎচালক বলকে পরিমাপ করব। আমি ধরো এই কোষের তড়িৎচালক বলকে পরিমাপ করতে চাইছি, তাহলে তার জন্য পোটেনশিওমিটারে এই যে এ বি অংশটা, এটা হচ্ছে আমার পোটেনশিওমিটার অ্যাকচুয়ালি, এই যে এ বি এটা হচ্ছে পোটেনশিওমিটার। ঠিক আছে, সিম্পল তার। দেখবে তোমাদের এই প্র্যাকটিক্যালে এই যে ডিভাইসটা আছে, দেখবে এটাতে অনেকটা জায়গা জুড়ে তার দেওয়া থাকে, 10টা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের তার পরপর এরকম কানেক্ট করা থাকে শ্রেণীতে, তাহলেই পোটেনশিওমিটার তোমাদের হয়, যেটা তোমাদের প্র্যাকটিক্যালে ইউজ করে। তাহলে 10টা যদি 100 সেন্টিমিটারের তার হয়, তাহলে টোটাল কত হচ্ছে আমাদের 1000 সেন্টিমিটার হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকমটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে 10টা 100 সেন্টিমিটারের তার হলে বা 1 মিটারের যদি তার হয় আমাদের, তাহলে 1 মিটারের 10টা তার যদি আমরা পরপর করে শ্রেণীতে রাখি, তাহলে সেটা হয় আমাদের পোটেনশিওমিটার। তাহলে পোটেনশিওমিটার বুঝতে পারছি, এরকম তার যেহেতু অনেকটা জায়গা জুড়ে থাকে, সেরকম রোধ দেখানো হচ্ছে, এবির মধ্যে অনেকটা জায়গা জুড়ে রোধ এরকম আছে। এবার আমি একটা কোষের তড়িৎচালক বলকে পরিমাপ করতে চাইছি, যে কোষের তড়িৎচালক বলকে আমি ধরো বলছি E1, তাহলে আমি কি করতে চাইছি, এই E1 কোষের তড়িৎচালক বলকে পরিমাপ করতে চাইছি। তাহলে এখানে এই তড়িৎ পরিমাপ করতে গেলে, E1 কোষের তড়িৎচালক বল পরিমাপ করতে গেলে আমাদের যে সার্কিটে যে কানেকশনগুলো করতে হবে, বিভিন্ন তোমার কোষের বা বর্তনীর বিভিন্ন অংশে যে কানেকশন করতে হবে, সেটা দেখো আমি ছবিতে এঁকেছি। এইরকমভাবে আমাকে কানেকশন করতে হবে। এরকমভাবে যদি আমি কানেকশন করি, তবেই আমি কোষের তড়িৎচালক বলকে পরিমাপ করতে পারবো। তাহলে আমার কি আছে, আমার মুখ্য কোষ একটা আছে, সেই মুখ্য কোষ বা প্রাইমারি সেলের সাহায্যে আমি ওপরে দেখানো E1 যে সেলটা আছে, তার যে তড়িৎচালক বল সেটাকে মাপতে চাইছি। তাহলে মাপতে গেলে এই এবি যে পোটেনশিওমিটার, তার দেখো এ অংশে ক্যাপিটাল ই যে মুখ্য কোষটা আছে, সেই মুখ্য কোষের যে পজিটিভ দিক সেটাও আমি এতে কানেক্ট করেছি। ওপরের যে কোষটা আছে, তড়িৎ কোষটা আছে, তারও দেখো পজিটিভ এন্ড আমি এতে কানেক্ট করেছি। যদি না তুমি দুটোরই এন্ড এতে কানেক্ট করো, তাহলে এই যন্ত্র দিয়ে তুমি যে তড়িৎ চালক বল পরিমাপ করতে চাইছো, সেটা তুমি তড়িৎ চালক বল পরিমাপ করতে পারবে না। কেন পারবে না, তার কারণ হচ্ছে দেখো এখানে আমরা দেখো একটা গ্যালভানোমিটার যুক্ত করেছি। ঠিক আছে, আর এখানে কি যুক্ত করেছি, সামনের দিকে একটা জকি রেখেছি, যেতে জকি বোঝানো হচ্ছে। এই জকিটা হচ্ছে এই তারের উপর দিয়ে সরানো করা যায়। ঠিক আছে, এদিক ওদিকে তুমি সরাতে পারো। তাহলে আমরা বলছি, আমি যখন যেতে এই জকিটাকে রেখেছি, ধরো সাপোজ সেই সময় গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট আমার 0 হয়ে গেছে। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কখন 0 হয়েছে, যখন জকিটাকে আমি যেতে কানেক্ট করেছি। ঠিক আছে, আমি সরিয়ে নড়িয়ে দেখলাম যে যেতে যখন আমি কানেক্ট করছি পোটেনশিওমিটারের, তখন আমার এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট আমার 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই 0 তখনই পেতে পারো তুমি যদি এই মুখ্য কোষের তড়িৎচালক বলটা, মুখ্য কোষের পজিটিভ এন্ড আর ওপরের যে তড়িৎ কোষ যার তড়িৎচালক বল তুমি পরিমাপ করতে চাইছো, তারও পজিটিভ এন্ড দুটোকে যদি একটা দিকে কানেক্ট করো। ঠিক আছে, একদিকে একজনের পজিটিভ এন্ডকে কানেক্ট করলে, আরেকদিকে আরেকজনের নেগেটিভ এন্ডকে কানেক্ট করলে, তাহলে কিন্তু তুমি এই এক্সপেরিমেন্টের সাহায্যে তড়িৎচালক বল পরিমাপ করতে পারবে না। তাহলে তড়িৎচালক বল পরিমাপ করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, দুটোরই পজিটিভ এন্ডকে অথবা দুটোরই নেগেটিভ এন্ডকে একটা দিকে কানেক্ট করতে হবে। তাহলে দুটোরই পজিটিভ এন্ড এবং নেগেটিভ এন্ডগুলো একটা দিকে কানেক্ট হবে, তবেই তোমার এই বর্তনীতে এইভাবে এই সার্কিট কম্বিনেশনটা করে তুমি তোমার কোষের তড়িৎচালক বলকে পরিমাপ করতে পারবে। হয় দুটোরই পজিটিভ এন্ডকে এতে কানেক্ট করতে হবে, অথবা দুটোরই নেগেটিভ এন্ডকে তোমার এতে কানেক্ট করতে হবে, তবেই তুমি এই কোষের তড়িৎচালক বলটাকে পরিমাপ করতে পারবে অ্যাকুরেটলি। ঠিক আছে, তাহলে আমি কি করেছি, আমি এতে দুটোরই মুখ্য কোষ আর ওপরে যে আমাদের গৌণ কোষ বলতে পারো, সেই গৌণ কোষের পজিটিভ এন্ডগুলোকে একটা দিকে কানেক্ট করতে
করেছি, নাহলে কিন্তু আমরা কোষের তড়িৎচালক বল পরিমাপ করতে এখানে পারবো না। এবং মাঝে কি লাগানো আছে, মাঝে দেখো একটা গ্যালভানোমিটার দিয়ে এরকমভাবে, এই পিকচারটা তোমাদের মনে রাখতে হবে, আদারওয়াইজ তোমাদের কোয়েশ্চেন করতে সমস্যা হবে। এবং প্র্যাকটিক্যালেও তোমাদের দেখবে এরকমই একটা ছবি আছে, এইভাবে বোঝানো হচ্ছে জিনিসটা, যে এই জকিটাকে সরানো করলে যে আমরা যে পয়েন্টে গিয়ে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, এ থেকে যে দূরত্বটা প্র্যাকটিক্যালে বের করতে হয়, সেই দূরত্বটাকে আমি তোমাকে এখন ধরো বলে দিলাম L1। তাহলে L1 দূরত্বে আমরা কি পেলাম, আমরা একটা পয়েন্ট পেলাম, যে পয়েন্টে কোষের তড়িৎচালক বল কি হয়ে গেছে, যে পয়েন্টে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তাহলে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট জিরো হয়ে গেছে, এই কথাটার মানে কি হবে এখানে সেটা আমরা বুঝবো। তাহলে প্রথম কথা, যে এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট জিরো হতে পারে কোন কন্ডিশনে, পোটেনশিওমিটারে। আমি কি বললাম, এই যে এটা আমার মুখ্য কোষ, আর এটা আমার কি বললাম, পরীক্ষাধীন কোষ। যে কোষের তড়িৎচালক বল তুমি পরিমাপ করতে চাইছো সেটাকে বলছি আমরা ধরো পরীক্ষাধীন কোষ। তাহলে এটা হচ্ছে আমাদের পরীক্ষাধীন কোষ, যে কোষের তড়িৎচালক বলকে তুমি পরিমাপ করবে। আর নিচেরটা কি আছে, আমাদের মুখ্য কোষ। তাহলে এই কোনো একটা পয়েন্টে, এই পোটেনশিওমিটারের তারের কোনো একটা পয়েন্টে তুমি জকিটাকে রেখে তুমি গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট তখনই জিরো পেতে পারো যদি দুটো কন্ডিশন ম্যাচ করে। তাহলে কি কি কন্ডিশন সেই দুটো, যে সেই দুটো হচ্ছে, এক নম্বরে ই গ্রেটার দ্যান E1 এবং ই, যদি ই গ্রেটার দ্যান E1 হয় এবং তোমার ই ও E1 এর ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তকে, আচ্ছা ধনাত্মক, এইভাবে লিখি, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তগুলি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তগুলি একই, আচ্ছা এবার ভেঙে ভেঙে লিখি, নাহলে আবার সমস্যা মনে হবে তোমাদের, যে ধনাত্মক প্রান্তগুলি একই বিন্দুতে বা ঋণাত্মক প্রান্তগুলি ঠিক আছে একই বিন্দুতে যুক্ত থাকলে পোটেনশিওমিটারের তারে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। নিষ্পন্দ বিন্দু কোনটাকে বলছে, ওই যে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যদি কারেন্ট জিরো হয়ে যায় সেটাকে বলা হচ্ছে নিষ্পন্দ অবস্থা। ঠিক আছে, তাহলে পোটেনশিওমিটারের তারে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে, পোটেনশিওমিটারের তারে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে এক নম্বরে যেটা লিখেছি, আর দু নম্বর হচ্ছে এইটা, যে দু নম্বরে লিখছি যে ই ও E1 এর, ঠিক আছে, ধনাত্মক প্রান্তগুলি একই দিকে বা ঋণাত্মক প্রান্তগুলি যদি একই দিকে যুক্ত থাকে তাহলে পোটেনশিওমিটারের তারে নিষ্পন্দবিন্দু পাওয়া যাবে, আদারওয়াইজ কিন্তু তুমি পোটেনশিওমিটারের তারে নিষ্পন্দবিন্দু পাবে না। তাহলে পোটেনশিওমিটারের তারে নিষ্পন্দবিন্দু পাওয়ার জন্য আমি কি করেছি, এই মুখ্য কোষ যেটা ই, তার পজিটিভ এন্ডকে আর ওপরের যে কোষের তড়িৎচালক বল আমি পরিমাপ করতে চাইছি তার পজিটিভ এন্ডকে একই দিকে যুক্ত করেছি, তবেই আমরা পোটেনশিওমিটারের তারে নিষ্পন্দবিন্দু পাবো। এবং এখানে আমি বলছি ফার্স্ট পয়েন্টে যে মুখ্য কোষের তড়িৎচালক বল যদি পরীক্ষাধীন কোষের তড়িৎচালক বলের থেকে বড় হয় তাহলেই পোটেনশিওমিটারের তারে নিষ্পন্দবিন্দু পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে না নিষ্পন্দবিন্দু। তাহলে যদি গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট জিরো হয়ে যায়, তাহলে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে এই কারেন্ট ধরো যেটা যাচ্ছে আইজি, যেটা যাচ্ছে সেটা যদি জিরো হয়ে যায়, তাহলে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট জিরো হয়ে গেলে কি হবে, যে এই ই যে কারেন্টটা তোমার পাঠাচ্ছিল সেই কারেন্টটার কোনোটাই এই কোষের ভেতর দিয়ে যাচ্ছে না। তাহলে এই সার্কিটে যে আইজি তো ফ্লো করছে, আইজি কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আইজিটা কী হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তাহলে এই যে কারেন্টটা যেটা আমার যাচ্ছিল সেটা পুরোটাই কোন দিক দিয়ে গেছে, পুরোটাই এই দিক দিয়ে গেছে। এই আই কারেন্ট আমার এখানে যাচ্ছিল, এই আই কারেন্ট পুরোটাই কোন দিক দিয়ে চলে গেছে,
এই দিক দিয়ে চলে যাবে। এটা কখন হবে? এটা তখন হবে যদি এই নিষ্পন্দ অবস্থায় এই সিস্টেমটা থাকে, এই পোটেনশিওমিটারটা নিষ্পন্দ অবস্থায় থাকে, গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট যদি জিরো হয়ে যায়, তখন যে কারেন্টটা সার্কিটে ফ্লো করছে সেটা পুরোটাই কোন দিক দিয়ে যাবে? পুরোটাই পোটেনশিওমিটারের তারের ভেতর দিয়ে যাবে। কোনো কারেন্টই ওই পরীক্ষাধীন কোষের ভেতর দিয়ে যাবে না। তাহলে পরীক্ষাধীন কোষের ভেতর দিয়ে কারেন্ট যদি জিরো হয়, মানে কোনো কারেন্ট ওই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে ফ্লো যদি না হয়, তাহলে যে কারেন্ট আইটা ফ্লো হচ্ছিল বাম দিকে, সেই পুরো কারেন্টটাই কোন দিক দিয়ে চলে যাবে? পোটেনশিওমিটারের তারের ভেতর দিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার এই পোটেনশিওমিটারের তারের তো একটা রোধ আছে, সেই রোধটা কত? সেই রোধটাকে আমরা ধরছি আর এ বি একটা রোধ আছে। ঠিক আছে, তাহলে আমরা এরকম বলছি যে পোটেনশিওমিটারের তারের রোধ এ বি হলে, তাহলে আমরা কি বলছি? পোটেনশিওমিটারের তারের রোধ এ বি হলে, পোটেনশিওমিটারের তারের রোধ এ বি হলে আর এ বি হলে, এইভাবে লিখি, পোটেনশিওমিটারের তারের রোধ যদি আর এ বি হয়, ঠিক আছে, আর এ বি হলে আমরা কি বলতে পারি? তাহলে এখানে কারেন্ট কত হবে? তাহলে আই কত হবে? তাহলে এই মুখ্য কোষ কতটা তড়িৎচালক বল সাপ্লাই দিয়েছে সার্কিটে? ক্যাপিটাল ই তড়িৎচালক বল সাপ্লাই দিয়েছে, এবং এর ভেতর দিয়ে কারেন্ট কত গেছে? এই পুরো আই কারেন্টটাই পোটেনশিওমিটারের দিয়ে ফ্লো হয়েছে, কোনো কারেন্টই পরীক্ষাধীন কোষ দিয়ে যায়নি এই নিষ্পন্দ অবস্থায়। ঠিক আছে, তাই যদি না যায় তাহলে আমরা কি লিখতে পারি? আই ইজ ইকুয়াল টু কী হবে? ই বাই আর। আর মানে কি? এখানে পোটেনশিওমিটারের পুরো তারের রোধটা, তাহলে আই ইজ ইকুয়াল টু এটা হবে। ঠিক আছে, আর এ বি এরকমটা আমার হবে। ঠিক আছে তো, ওকে। তাহলে এটা যদি আমাদের কারেন্ট হয়, তাহলে এই যে এ থেকে যে এই অংশে যে তারটুকু আছে, সেই তারটুকুতে বিভব প্রভেদ কত হবে সেটা আমরা ধরো বের করতে চাইছি। তাহলে এই সার্কিটে কারেন্ট কত হলো আমাদের? ই বাই আর এ বি। এবার কারেন্ট কত হবে? এই যে অংশের ভেতর, মানে এই যে আমরা পোটেনশিওমিটারের তারের ভেতর দিয়ে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেটা পেয়ে গেলাম। তাহলে এ আর যে অংশের ভেতর বিভব প্রভেদ কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তার মানে এই L1 অংশের ওই যে এ যে দৈর্ঘ্যের তারটুকু আছে তার বিভব প্রভেদ কত হবে? তাহলে আমরা পোটেনশিওমিটারের তারটাকে এমনভাবে নিই যে পোটেনশিওমিটারের তারের রোধটা সমানভাবে যেন বণ্টিত থাকে। তার মানে পোটেনশিওমিটারের পুরো তারের রোধ যদি আর এ বি হয় এবং পোটেনশিওমিটারের টোটাল তারের দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল বলি আমরা, তাহলে আমরা এইভাবে বলছি যে পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য, ক্যাপিটাল এল হলে, পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল হলে এর একক দৈর্ঘ্যের রোধ কত হবে আমাদের? পোটেনশিওমিটারের তারের রোধ যদি দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হবে? পুরো পোটেনশিওমিটারের তারের রোধ কত? আর এ বি। তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হবে? দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো, তাহলে একক দৈর্ঘ্যের রোধ পেয়ে যাবো পোটেনশিওমিটারের। তাহলে পোটেনশিওমিটারের একক দৈর্ঘ্যের রোধ যদি এটা হয়, তাহলে এই এ থেকে যে অংশের রোধ কত হবে? তাহলে এই একক দৈর্ঘ্যের রোধ ইন্টু L1, সেটাই হবে এ যে অংশের রোধ। ঠিক আছে, তাহলে একক দৈর্ঘ্যের রোধ যদি এটা হয়, তাহলে ওইটুকুর রোধ কত হবে? ওইটা মানে তোমার হবে ওই দৈর্ঘ্যটুকু কত ছিল? L1 ইন্টু কত হবে? এই রোধটা আর এ বি বাই ক্যাপিটাল এল, এইটা হবে ওই L1 অংশের রোধ। এবার ওই L1 অংশের বিভব প্রভেদ কত হবে? তার মানে এ ও যে অংশের এর মধ্যে এভাবে লিখি আমরা, নিষ্পন্দ অবস্থায় এ ও জে এর মধ্যে বিভব প্রভেদ, এগুলো সব নিষ্পন্দ অবস্থায় আমরা বিবেচনা করছি, যে নিষ্পন্দ অবস্থায় ক্যাপিটাল এ ও জে এর বিভব প্রভেদ কত বলছি আমরা? ভি এ জে বলবো। তাহলে এ ও জে এর মধ্যবর্তী যে বিভব প্রভেদ সেটাকে আমরা বলছি ভি এ জে। এটা ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে আই ইন্টু কী হবে? আইটা কত ছিল পোটেনশিওমিটারের তারে নিষ্পন্দ অবস্থায়? পোটেনশিওমিটার তারে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা কত হচ্ছে? ই বাই আর এ বি। তাহলে নিষ্পন্দ অবস্থায় আমরা কি বলতে পারি যে এ আর জে এর মধ্যে বিভব প্রভেদ কত হবে? যে আই ইন্টু কত হবে? ওই L1 অংশের রোধ। তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত? আর এ বি বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে একক দৈর্ঘ্যের রোধ। তাহলে L1 অংশের রোধ কত হবে? এটা ইন্টু L1। তাহলে এই পরিমাণ বিভব প্রভেদ হবে এ আর জে এর মধ্যবর্তী। আবার ক্যাপিটাল আই মানে কত? ক্যাপিটাল আই মানে হচ্ছে ই বাই আর এ বি। তাহলে ইন্টু কত হচ্ছে আমাদের? আর এ বি বাই কত হচ্ছে? ক্যাপিটাল এল ইন্টু কত হচ্ছে আমাদের? L1, এরকমটা আমাদের হচ্ছে। তাহলে আর এ বি যদি আমরা এখানে কেটে দিই, তাহলে আমরা ভি এ ক্যাপিটাল জে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? ক্যাপিটাল ই L1 বাই ক্যাপিটাল এল, এরকমটা আমরা পাচ্ছি।
তাহলে এই ভিএ যে ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ই L1 বাই ক্যাপিটাল এল। এখন দেখো একটা জিনিস খেয়াল করে, আমার উদ্দেশ্য কি ছিল? আমার উদ্দেশ্য তো এ আর জে এর মধ্যবর্তী বিভব প্রভেদ বের করা ছিল না। আমার উদ্দেশ্য ছিল ওই যে ওপরে যে পরীক্ষাধীন কোষটা আছে তার তড়িৎচালক বল কত সেটা বের করা। এখন আমি যদি বলি যে তোমার যে এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যদি কারেন্ট 0 হয়ে যায়, তাহলে ওপরের যে তড়িৎ কোষটা আছে তার বিভব প্রভেদ আর নিচের যে এ আর জে এর মধ্যবর্তী বিভব প্রভেদ সমান হবে। উপরের কোষের তড়িৎচালক বল আর নিচের এ আর জে অংশের যে বিভব প্রভেদ সেটা সমান হবে। কেন? কারণ দেখো, যদি আমি তোমাকে বলি এখানে একটা কোষ আছে আর নিচে আমার একটা জায়গায় একটা রোধ আছে, তার ভেতরের বিভব প্রভেদ যদি এখানে আমি তোমাকে এরকম করে দিই, যে আমি যদি বলে দিই তোমার এর ভেতর দিয়ে কারেন্ট আমার 0, এখানে একটা অ্যামিটার আছে, এখানে গ্যালভানোমিটার বোঝানো হচ্ছে, ধরো অ্যামিটারে আমি বললাম এর ভেতর দিয়ে কারেন্ট ধরো 0, এই সার্কিটে কারেন্ট 0। এই কথার মানে কি? এই কথার মানে দেখো, তুমি ধরো এইখানে সূত্র অ্যাপ্লাই করো, তুমি কেভিএল অ্যাপ্লাই করো এখানে, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে কী হবে? ধরো সার্কিটে যদি কারেন্টটা আমার আই হতো, ঠিক আছে, এই সার্কিটে কারেন্ট যদি আমার আই হতো, বা এখান দিয়ে তো একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে দেখো সাপোজ এটাকে আমি এখানে বড় করে বোঝাই, ধরো তাহলে বেটার হবে এখানে। তাহলে আমি বলছি যে এই ওপরের যে তড়িৎ কোষটা আছে সেটা হচ্ছে ই আমার, এখানে একটা সার্কিটে এখানে একটা গ্যালভানোমিটার দেখানো হচ্ছে, এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট হচ্ছে আমার 0, ঠিক আছে। আর এদিকে এই রোধের ভেতর দিয়ে কারেন্ট কত বলেছে? এই রোধের ভেতর দিয়ে কারেন্ট বলেছে আই, ঠিক আছে। তাহলে এইটাকে বলছে এ পয়েন্ট, এটাকে বলছে জে পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই এ আর জে এর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে ভি এ জে। এবার আমি কি করছি, ধরো এভাবে ঘুরছি, এটা আমাদের E1 কোষ ছিল, এটা যদি এখানে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কী হবে? E1 আর গ্যালভানোমিটারের একটা রোধ থাকে, তাহলে ওর ভেতর দিয়ে কারেন্ট 0 হয়, ওর বিভব প্রভেদ কত? 0। তাহলে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি, তাহলে E1 প্লাস 0 হলো, তারপরে কত হলো? এই ক্যাপিটাল আয়ের ভেতর দিয়ে, মানে এই নিচের যে রোধ তার ভেতর দিয়ে কারেন্ট কত গেছে? কিছুটা কারেন্ট যাওয়ার ফলে একটা বিভব প্রভেদ হয়েছে, সেটাকে আমরা কী বলেছি? ভি এ জে। তাহলে এটা মাইনাস কি বলতে পারি? ভি এ জে, ঠিক আছে। বা তোমরা যদি এখানে হিসাব করো যে এখানে এ অংশের বিভবটা বেশি, যে অংশের বিভবটা কম, তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে বিভব প্রভেদ তো বেড়েছে, এই দিকে থেকে এই দিকে যখন তুমি যাচ্ছ বিভবটা বেড়েছে, তাহলে বিভব বেড়ে গেলে সেটাকে আমরা কী লিখি? নেগেটিভ করে লিখি। তাহলে এরকম করে লিখবো মাইনাস ভি এ জে ইজ ইকুয়াল টু কী হবে? 0 হবে। তাহলে ভি এ জে ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? E1 হয়ে যাবে। তাহলে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যদি কারেন্ট 0 হয়ে যায়, তাহলে সেই অবস্থায় এ আর জের যে বিভব প্রভেদ হবে, প্রান্তীয় বিভব প্রভেদ হবে, সেটা কার সাথে সমান হবে? ওপরের যে কোষটা আছে তার তড়িৎচালক বলের সাথে সমান হবে। তাহলে নিষ্পন্দ অবস্থায় আমরা কি বলতে পারি? ভি এ যে কার সাথে সমান হবে? ওপরের যে তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল, তার সাথে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? যে নিষ্পন্দ অবস্থায়, ঠিক আছে, এখানে আমরা এইভাবে লিখি যে ঠিক আছে, হলে এইখানে নিষ্পন্দ অবস্থায় কথাটা আমরা অ্যাড করে দিই, যে সব কিছু এগুলো নিষ্পন্দ অবস্থার জন্য হচ্ছে, যে নিষ্পন্দ অবস্থায় তড়িৎ প্রবাহ, নিষ্পন্দ অবস্থায় আই ইজ ইকুয়াল টু এটা হবে আমাদের। সেই নিষ্পন্দ অবস্থায় ভি এ যে এটা পেয়েছি আমরা, আর সেই নিষ্পন্দ অবস্থায় আমরা কি পাচ্ছি? এই ভি এ যেই তাহলে কার সাথে সমান হয়ে যাবে? যে নিষ্পন্দ অবস্থায় ভি এ যে পরীক্ষাধীন কোষের যে তড়িৎচালক বল তার সাথে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? সো দেয়ারফোর কোষের তড়িৎচালক বল ক্যাপিটাল E1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের? ক্যাপিটাল E ইন্টু L1 বাই ক্যাপিটাল এল। এটা হয়ে যাবে আমাদের E1, ঠিক আছে। তাহলে এটা আমরা এরকমভাবে মনে রাখবো। তাহলে আমি এখানে কি পেলাম? আমি এখানে পেলাম, দেখো, এই ক্যাপিটাল এল হচ্ছে পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য, আর ক্যাপিটাল ইটা কি? ক্যাপিটাল ইটা হচ্ছে মুখ্য কোষ, যেটা নিচের দিকে ছিল, একদম নিচে ছিল, তার তড়িৎচালক বল। তাহলে মুখ্য কোষের তড়িৎচালক বল বলছি আমরা ক্যাপিটাল ই, ক্যাপিটাল এল বলছি পুরো পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য। তাহলে E1 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? ক্যাপিটাল ই বাই এল ইন্টু ছোটো হাতের L1 হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এই যে পোটেনশিওমিটারে যে কোষের তড়িৎচালক বল তুমি পরিমাপ করবে, সেটা এই যে দৈর্ঘ্যে তুমি নাল পয়েন্টটা পাবে, যে দৈর্ঘ্যে তুমি ওই নিষ্পন্দ অবস্থাটা পাবে, সেই দৈর্ঘ্যের সাথে কি হবে? সমানুপাতিক হবে। সেই দৈর্ঘ্যের সাথে কি হবে? সমানুপাতিক হবে, এটা আমরা বলতে পারি। তাহলে এইভাবে পোটেনশিওমিটারে কোষের
তড়িৎচালক বল আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, নাল পয়েন্টের মাধ্যমে এইভাবে কোষের তড়িৎচালক বল আমরা পরিমাপ করতে পারি। তাহলে আমি একটা জিনিস বলছিলাম যে পোটেনশিওমিটারের সাহায্যে কীভাবে কোষের তড়িৎচালক বল মাপা যায়। দুটো কোষের তড়িৎচালক বলের অনুপাতও আমরা এইভাবে বের করতে পারি পোটেনশিওমিটারের মাধ্যমে। তাহলে কিভাবে দুটো কোষের তড়িৎচালক বলের অনুপাত আমরা বের করতে পারি এই পোটেনশিওমিটারের সাহায্যে। তাহলে দেখো দেখো কীভাবে বের করতে পারি সেটা আমরা, তাহলে ধরো দুটো কোষের তড়িৎচালক বল তুমি মাপতে চাইছো, তাহলে এখানে দুটো কোষের, তাহলে আমি এখানে লিখছি যে দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা, দুটো কোষের তড়িৎচালক বলের তুলনা, তড়িৎচালক বলের তুলনা। ঠিক আছে, এটা আমরা করতে পারি কার মাধ্যমে? পোটেনশিওমিটারের সাহায্যে। তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে দুটো কোষের তড়িৎচালক বলের যে অনুপাত সেটাও আমরা বের করতে পারি। ঠিক আছে, দুটি কোষের তড়িৎচালক বলের অনুপাত, তুলনা না বলে অনুপাতই বের করি, যেহেতু অনুপাতই আমরা করব। ঠিক আছে, সো দুটো কোষের তড়িৎচালক বলে ধরো অনুপাত আমরা বের করতে চাইছি, তাহলে এটা আমরা কী করে করতে পারি দেখি আমরা এবার। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমাদের কী করতে হবে, ধরো এখানে একটা কোষ আছে, ঠিক আছে, আবার এখানে একটা কোষ আছে, তাহলে একটা একটা করে কোষকে আমার সার্কিটে আনতে হবে। তাহলে এখানে আমি কি করলাম, এখানে একটা ধরো চাবি দিয়ে রাখলাম। ঠিক আছে, এখানে দুটো এরকম চাবি দিয়ে রাখলাম। চাবি মানে কি, এই চাবিকে আমি যদি ক্লোজ করে দিই তাহলে আমার কি হবে, সার্কিটে কারেন্ট যাবে। ঠিক আছে, আর চাবি যদি না দিই তাহলে ওটার কোনো কাজ নেই সার্কিটে। তাহলে এখানে ধরো একটা চাবি দিয়ে রাখলাম। ঠিক আছে, এখানে ধরো K2 চাবি দিয়ে রাখলাম, এখানে এই চাবিটার নাম দিলাম K1। এখানে একটা কোষ আছে E2 যার তড়িৎচালক বলকে আমি পরিমাপ করতে চাইছি, এখানে একটা কোষ আছে যার তড়িৎচালক বল K1কে, এই E1কে আমি পরিমাপ করতে চাইছি। ঠিক আছে, তাহলে এগুলো ধরো আমি করতে চাইছি। তাহলে এইবার এটাকে ধরো কানেক্ট করা আছে এখানে, এবার গ্যালভানোমিটারের সাথে। এবার এই কোষগুলোর দুজনের যে পজিটিভ এন্ড সেটাকে আমরা কার সাথে কানেক্ট করবো, এই পোটেনশিওমিটারের তারের সাথে কানেক্ট করবো। এটা আমার পোটেনশিওমিটারের তার। ঠিক আছে, পোটেনশিওমিটারের তারের সাথে এভাবে আমরা কানেক্ট করছি জিনিসটাকে। ঠিক আছে, এইবার কি করছি আমরা, এরকম পেয়েছি ধরো সাপোজ। এইবার এটা আমার মুখ্য কোষ, নিচে যেটা আছে সেটা আমার মুখ্য কোষ ক্যাপিটাল ই। তাহলে এই ক্যাপিটাল ই কোষের যে তড়িৎচালক বল সেটা অবভিয়াসলি E1 E2 তড়িৎচালক বলের থেকে বড় হবে, তাহলেই তুমি কোনো না কোনো জায়গায় নিষ্পন্দ বিন্দু পাবে। তাহলে এখানে ধরো এবার আমরা গ্যালভানোমিটার রাখছি, আর এখানে জকি দিলাম, জকি ধরো এইভাবে আছে, তাহলে এখানে গ্যালভানোমিটার আছে। এটা আমার এ এন্ড, এটা আমার বি এন্ড, এ বি হচ্ছে পোটেনশিওমিটারের তার। তাহলে তুমি ধরো প্রথমে J1 স্থানে নিষ্পন্দ বিন্দু পেয়েছিলে, কার জন্য, E1 কোষের যখন তুমি তড়িৎচালক বল পরিমাপ করতে চাইছো, এবং এই জায়গাটাকে তুমি যখন এই K1 এই চাবিটাকে যখন তুমি ফিল আপ করে দিয়েছো এবং E1টা যখন সার্কিটে আসলো, তখন ধরো তুমি কোষের তড়িৎচালক বল পরিমাপ করছিলে। কার তড়িৎচালক বল পরিমাপ করছিলে, প্রথমে ধরো E1 কোষের তড়িৎচালক বল পরিমাপ করছিলে, এবং E1 কোষের জন্য তুমি ধরো L1 দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পেলে। আর আবার একটু পরে আবার তুমি এই ওপরের চাবিটাকে ক্লোজ করলে, নিচের চাবিটাকে খুলে দিলে। তাহলে ওপরের চাবিটাকে যদি ক্লোজ করো, নিচের চাবিটাকে যদি তুমি খুলে দাও, তাহলে এবার এই নিষ্পন্দবিন্দুর অবস্থানটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এবার ধরো তুমি J2-তে নিষ্পন্দবিন্দু পেলে, এই J2টার এ থেকে J2-র যে দূরত্ব সেটা তুমি বলছো ধরো L2। এবার তুমি নিষ্পন্দবিন্দু পেলে কোথায়, ধরো J2-তে পেলে। কখন, যখন ওপরের তড়িৎচালক বলের ওপরের কোষের তড়িৎচালক বল তুমি পরিমাপ করছিলে, তখন তুমি ধরো J2-তে নিষ্পন্দবিন্দু পেলে। তাহলে প্রথমে তুমি J1-এর নিষ্পন্দবিন্দু পেয়েছিলে, কার জন্য, E1 কোষের জন্য। আর J2-তে তুমি নিষ্পন্দবিন্দু পেলে কার জন্য, E2 কোষের জন্য। এবং সেই নিষ্পন্দবিন্দুগুলো পেয়েছো যে পজিশনগুলোর, তার এ থেকে দৈর্ঘ্য হচ্ছে L1 আর L2। তাহলে আমরা এদের তড়িৎচালক বলের অনুপাত বের করতে পারি না, অবভিয়াসলি বের করতে পারি, কারণ এখানে ক্যাপিটালি সেম রেখেছি, আমরা যে পোটেনশিওমিটারের তার ব্যবহার করছি সেটা সেম রেখেছি, সবই সেম রেখেছি। তাহলে আমি কি বলেছি, যদি সবই সেম থাকে তাহলে E1 ইজ প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হবে। যে পরীক্ষাধীন কোষের তড়িৎচালক বল তুমি পরিমাপ করবে, সেটা যে দৈর্ঘ্যে তুমি নিষ্পন্দবিন্দুটা পেলে তার সাথে কি হবে, সমানুপাতিক হবে। তাহলে আমরা বলতে পারি না এখানে যে প্রথমে আমি L1 দৈর্ঘ্যে নিষ্পন্দবিন্দু পেয়েছিলাম, তারপরে আমি L2 দৈর্ঘ্যে নিষ্পন্দবিন্দু পেলাম, তাহলে E1/E2 ইজ ইকুয়াল টু কী হবে, L1/L2-র সাথে কী হবে, সমানুপাতিক হবে। এইভাবে কত ইজিলি দেখো আমরা দুটো কোষের তড়িৎচালক বলের অনুপাত আমরা বের করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে দুটো কোষের তড়িৎচালক বলের অনুপাত আমরা বের করতে পারি, কার সাহায্যে, পোটেনশিওমিটারের সাহায্যে। এছাড়া পোটেনশিওমিটারের সাহায্যে আমরা আরও কী করতে পারি, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ পরিমাপ করতে পারি। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস আমরা করতে পারি, তাহলে লিখব যে পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়, এটাও আমরা করতে পারি। তাহলে কী লিখব, যে পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়, পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়।
প্রত্যেকটা কোষের একটা অভ্যন্তরীণ রোধ থাকে, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ নির্ণয়, এটা আমরা করতে পারি পোটেনশিওমিটারের সাহায্যে। তাহলে এই কাজগুলো আমরা পোটেনশিওমিটারের সাহায্যে করতে পারি। তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়, এটা আমরা কি করে করতে পারি? দেখো এটা কি করে করা যেতে পারে। তাহলে এটার জন্য আমাদের একটা সার্কিট ড্র করতে হবে এরকম করে। ধরো এই কোষের আমি, এই তড়িৎ কোষের আমি অভ্যন্তরীণ রোধ পরিমাপ করতে চাইছি, এই E1 কোষের আমি অভ্যন্তরীণ রোধ পরিমাপ করতে চাইছি। তাহলে এমনিতে নর্মালি কোষের আমরা যে তড়িৎচালক বল পরিমাপ করি তার জন্য আমাদের কি সার্কিট করতে হয়? এরকম একটা সার্কিট করতে হয় আমাদের, ঠিক আছে। নিচে আমাদের পোটেনশিওমিটারের তার থাকবে এবির ভেতর, তাহলে সেটাকে আমরা এরকম করে দেখাচ্ছি যে এবি আমাদের পোটেনশিওমিটারের তার, যেটা এভাবে আছে আমাদের, ঠিক আছে। তাহলে এবির ভেতর আমাদের এই পোটেনশিওমিটারের তারটা আছে। তাহলে এটা ধরো আমার এ এন্ড, এটা বি এন্ড, এবির ভেতর আমার পোটেনশিওমিটারের তারটা আছে। আর এখানে আমার মুখ্য কোষটা আছে, মুখ্য কোষটাকে আমরা ক্যাপিটাল ই দিয়ে বোঝাচ্ছি এখানে মুখ্য কোষ আমার, ঠিক আছে। আচ্ছা, মুখ্য কোষ আছে আমাদের। তাহলে এই যে বাইরের দিকে যে কোষটা আছে, মানে যেটা আমার E1, যার তড়িৎচালক বল এবং যার অভ্যন্তরীণ রোধ আমি পরিমাপ করতে চাইছি, ওপরের যে E1 কোষটা আছে তার অভ্যন্তরীণ রোধ আমি বলছি ছোটো হাতের R1। সেই ছোটো হাতের R1 অভ্যন্তরীণ রোধটাকে ধরো আমি মাপতে চাইছি, তাহলে সেটা পরে মাপবো। আগে দেখো আমরা নর্মালি তড়িৎ কোষ মাপার জন্য, তড়িৎ কোষের যে তড়িৎচালক বল সেটা মাপার জন্য কি সার্কিট করি? এরকম একটা সার্কিট করি, দিয়ে সার্কিট করে এখানে গ্যালভানোমিটার যুক্ত করে জকিটাকে কোথাও একটা কানেক্ট করি। কোথাও একটা কানেক্ট করলে কি হবে আমাদের? এরকম একটা পয়েন্টে আমরা কি পাবো? নিষ্পন্দবিন্দু পাবো। তাহলে প্রথমে ধরো এখানে তুমি নিষ্পন্দবিন্দু পেলে, J1 এর নিষ্পন্দবিন্দু পেলে, তাহলে প্রথমে নিষ্পন্দবিন্দু কোথায় আসলো? J1 এ আসলো। তাহলে প্রথমে L1 এ নিষ্পন্দবিন্দু তুমি পেলে, প্রথমে L1 এর নিষ্পন্দবিন্দু আমি পেলাম, ঠিক আছে। এটা কখন হলো? এরকম। এবার এই বর্তনীতেই আমরা একটা চাবি দিয়ে রাখবো, এরকম চাবিকে নানাভাবে আঁকা যায়, ঠিক আছে। তাহলে চাবিকে এইভাবেও আঁকা যায়, এটা একটা চাবিকে আঁকার পদ্ধতি। চাবিটাকে আমি প্রথমে কী রেখেছি? খুলে রেখেছি। এটা আমাদের চাবি, কে চাবি এটা আমাদের। তা কে চাবিটা কি আছে আমাদের? খোলা আছে। তাহলে কে চাবিটা খোলা আছে আমাদের, ঠিক আছে। তাহলে কে চাবি যদি খোলা থাকে ওই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, ওটার কোনো কাজ নেই। তাহলে নর্মালি এখন কে চাবিটা খোলা আছে, তাহলে কে চাবিটি যদি খোলা থাকে, আমাদের ওপরের যে কে চাবিটা আছে সেই কে চাবিটা যদি খোলা থাকে, মানে ওই দিক, ওইটার কোনো কাজ নেই, ওপরের অংশটা তাহলে কোনো কাজ নেই। তাহলে নর্মালি আমাদের কী দাঁড়াচ্ছে? সার্কিটে এরকম দাঁড়াচ্ছে। তাহলে এরকমটা থাকা মানে কি? কোষের তড়িৎচালক বল পরিমাপের যে জিনিসটা, যে সার্কিটটা, সে একদম সেম। তাহলে তা এখানে আর কোনো ডিফারেন্স নেই যে L1 দৈর্ঘ্যে আমরা কী পেয়েছি? কোষের তড়িৎচালক বল পেয়েছি, ঠিক আছে। L1 দৈর্ঘ্যে আমরা নিষ্পন্দবিন্দু পেয়েছি, তাহলে কোষের তড়িৎচালক বল E1 ইজ প্রপোর্শনাল টু কী হবে? L1 হবে। ভেরি ইজি, ঠিক আছে। ওকে, তাহলে ভালো কথা। তাহলে আমি কি বলছি যে যে আমরা এইভাবে বলতে পারি যে তোমার কে চাবিটি খোলা থাকলে, কে চাবিটি, ওপরের যে কে চাবিটি আছে সেই কে চাবিটি যদি খোলা থাকে, ঠিক আছে, কে চাবিটি খোলা থাকলে, আর এখানে ধরো আমরা একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করবো, এখানে একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করতে হতো আমাকে, ঠিক আছে। তাহলে চাবিটাকে একটু বাম দিকে সরিয়ে দিই, ধরো এখানে এইভাবে আঁকি চাবিটাকে আমি, আর এখানে একটা রোধকে দেখাবো আমি এইভাবে। তাহলে এই রোধের কোনো সার্কিটে কাজ থাকবে না যদি এই চাবিটা খোলা থাকে, ওপরের রোধের কোনো কাজ থাকবে না সার্কিটে। তাহলে ওপরের যে কে চাবিটা আছে, তাহলে কে চাবিটি খোলা থাকলে, কে চাবিটা যদি খোলা থাকে তাহলে তাহলে নিষ্পন্দ অবস্থায় আমরা কি বলতে পারি? ঠিক আছে, নিষ্পন্দ অবস্থায়, ঠিক আছে। তাহলে ধরো এইভাবে বলি যে এই কে চাবিটি খোলা থাকলে নিষ্পন্দ অবস্থা J1 অবস্থানে পাওয়া যায়, ঠিক আছে, J1 অবস্থানে পাওয়া যায়, J1 অবস্থানে পাওয়া যায়, নিষ্পন্দ অবস্থা J1 অবস্থানে পাওয়া যায়। তাহলে কে চাবিটা যদি খোলা থাকে তাহলে নিষ্পন্দ অবস্থা কোথায় পাচ্ছি আমরা? J1 অবস্থানে। এবং আমরা কি বলছি? AJ1 ইজ ইকুয়াল টু কত আমাদের? L1, এটা বলছি আমরা। এবার তুমি কে চাবিটাকে কি করে দিলে? এরকম কানেক্ট করে দিলে সার্কিটে, কে চাবিটাকে এরকম আমরা যুক্ত করে দিলাম। তাহলে কে চাবিটাকে যদি কানেক্ট করে দিই, তাহলে কে চাবিটা যদি এবার বন্ধ করে দিই, ঠিক আছে, তাহলে কি লিখবো? যে কে চাবিটি বন্ধ থাকলে, কে চাবিটি বন্ধ থাকলে নিষ্পন্দ অবস্থা অন্য একটা জায়গায় পাওয়া যায়। যে কে চাবিটা যদি বন্ধ থাকে, আমি বলছি নিষ্পন্দ অবস্থা একটু আগে পাওয়া যাচ্ছে। নিষ্পন্দ অবস্থা এখন কোথায় পাওয়া যাচ্ছে? J2-তে পাওয়া যাচ্ছে। তাহলে কে চাবিটা যখন খোলা ছিল তখন নিষ্পন্দ অবস্থা আমি কোথায় পেয়েছিলাম? L1 দৈর্ঘ্যে পেয়েছিলাম। কিন্তু কে চাবিটা যখন বন্ধ আছে, কে চাবিটা বন্ধ থাকলে আমরা ধরছি নিষ্পন্দ অবস্থা J2-তে পাওয়া যায়।
নিষ্পন্দ অবস্থা জে টুতে পাওয়া যায়। এবং আমরা কি বলছি যে এ জে টু ইজ ইকুয়াল টু কী বলছি, এল টু বলছি। তাহলে এখন নিষ্পন্দ অবস্থা কোথায় পেলাম আমরা, জে টুতে। আগে নিষ্পন্দ অবস্থা কোথায় পেয়েছিলাম, ই ওয়ানে। এবং আমি তোমাদের বলেছিলাম যে কে চাবিটা যখন খোলা আছে তখন তুমি কি পরিমাপ করছো, অ্যাকচুয়ালি কোষের তড়িৎচালক বলই পরিমাপ হচ্ছে। যদি কে চাবিটা আমাদের খোলা থাকে তাহলে কোষের তড়িৎচালক বলই পরিমাপ হচ্ছে। এবং তুমি বলতে পারতে যে ই ওয়ান ইজ প্রপোর্শনাল টু এল ওয়ান। এটা কখন হবে, এটা হবে যদি কে চাবিটা খোলা থাকে। কিন্তু কে চাবিটা যদি বন্ধ থাকে, কিন্তু নিষ্পন্দ অবস্থায় তো আমি বলছি এর ভেতর দিয়ে কারেন্ট জিরো হয়ে যাবে। তাহলে এর ভেতর দিয়ে কারেন্ট যদি জিরো হয়ে যায় এবং কে চাবিটা যদি বন্ধ থাকে, তাহলে এই যে বড় এই কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটা তাহলে কোন দিক দিয়ে ফ্লো হলো, আমার ওপরের এই এই কারেন্ট, এইদিকে তো কারেন্ট জিরো, তাহলে এই পুরো কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো করছে, এই দিক দিয়ে ফ্লো করছে। এই পুরো কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে এই যে এই কে চাবিটাকে যদি আমি কানেক্ট করে দিই, এই ওপরে যে ইওয়ান কোষটা, সেটা একটা এই সার্কিটে একটা কারেন্ট ফ্লো করাবে। ওই সার্কিটটা আলাদাভাবে যেন নিজের সার্কিটে ওপরে যে আর রেজিস্ট্যান্স আর ওর যে নিজের অভ্যন্তরীণ রোধ আর ওয়ান, তার ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করাবে ওই সার্কিটে। সেই কারেন্টকে আমরা বলছি আই। তাহলে ও একটা লুপে কারেন্ট ফ্লো করাবে, সেটাকে আমরা বলছি আই। কারণ এই যে কারেন্টটা আমার বাইরের দিকের মুখ্য কোষটা সাপ্লাই দিচ্ছিল, সেই কারেন্টটা গ্যালভানোমিটারের ভেতর দিয়ে ফ্লো হয়ে গেল। কখন, নিষ্পন্দ গ্যালভানোমিটারের ভেতর দিয়ে নয়, মানে পোটেনশিওমিটারের দিয়ে ফ্লো হয়ে গেল। গ্যালভানোমিটারের দিয়ে ভেতর দিয়ে কারেন্ট জিরো। কোন অবস্থানে, জকির জে টু অবস্থানে। যখন আমি কে চাবিটাকে যুক্ত করে দিয়েছি তখন আমরা ধরছি যে জে টু অবস্থানে আমার নিষ্পন্দ বিন্দুটা শিফট করে গেছে, তার মানে একটু কম দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু শিফট হয়ে গেছে। আর সেই অবস্থায় আমরা বলছি যে পুরো কারেন্টটাই পোটেনশিওমিটার দিয়ে ফ্লো হচ্ছে, কোনো কারেন্টই কোষের ভেতর দিয়ে যাচ্ছে না। এবং ওই কোষটা তার ওপরের যে সার্কিটটা আছে, ওই ওপরের সার্কিটের ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করাচ্ছে আই। তার ফলে কি হবে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইওয়ান কোষটা যার অভ্যন্তরীণ রোধ ছোটো হাতের আর ওয়ান, সে যদি ওপরের দিকের এই সার্কিটে এই যে এখানে ক্যাপিটাল আর রোধ আছে, এই সার্কিটে যদি সে আই কারেন্ট ফ্লো করায়, তাহলে উপরের সার্কিটে কত কারেন্ট ফ্লো করাচ্ছে, আই কারেন্ট ফ্লো করাচ্ছে। তাহলে এই সার্কিটে ছোটো হাতের আই কারেন্ট যদি ফ্লো করায়, তাহলে এই আই ইজ ইকুয়াল টু কত হবে, আমরা সার্কিট ইকুয়েশন থেকে জানি না যে আই ইজ ইকুয়াল টু কত হয়, ক্যাপিটাল ই বাই কত হয়, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এরকমটা হবে। এই পরিমাণ কারেন্ট তাহলে ফ্লো করাবে এই ওপরের এই ছোট্ট যে বক্স করে দেখানো যে একটা সার্কিটটা, সেই সার্কিটে ই ওয়ান যে তড়িৎচালক বল বিশিষ্ট যে কোষটা আছে, সে এই পরিমাণ কারেন্টকে ফ্লো করাবে। তাহলে এই কারেন্টকে যদি ও ওপরের সার্কিটে ফ্লো করায়, তাহলে এই যে কোষটা ই ওয়ান কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, সেটা কত হবে। তাহলে ই ওয়ান কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, সেটা হবে ই ওয়ান মাইনাস আই ইন্টু, এরকমটা হবে আমাদের। আমি বলেছি যে এই কোনো একটা কোষের প্রান্তীয় বিভব প্রভেদ মানেই হচ্ছে এইটা, যে আই ইন্টু আর প্লাস কত হবে, আই আর ওয়ান ইজ ইকাল টু ই ওয়ান, এরকমটা। তাহলে আমরা বলতে পারি না, সো দেয়ারফর যে আই আর ইজ ইকাল টু কত হবে, ই ওয়ান মাইনাস আই ইন্টু স্মল আর ওয়ান। এই যে জিনিসটা লিখেছি, এটা হবে ওপরের যে কোষটা, ওপরের যে কোষের যে একটা সার্কিট বানিয়ে দিয়েছি আমি, ওই সার্কিটের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য ওই কোষের প্রান্তীয় বিভব প্রভেদ। তাহলে যদি ওই কে চাবিটাকে আমরা কানেক্ট করে দিই, কে চাবিটাকে সংযুক্ত করে দিই, তাহলে ই ওয়ান যে তড়িৎ কোষটা হবে তার প্রান্তীয় বিভব প্রভেদ হবে এই আই আর দিয়ে বোঝাবো আমরা, এবং সেটা কত হবে, ই ওয়ান মাইনাস আই ইন্টু আর ওয়ান। এটা হবে এই কোষের প্রান্তীয় বিভব প্রভেদ, এই তড়িৎ কোষের প্রান্তীয় বিভব প্রভেদ হবে এইটা এখন। ঠিক আছে, তাহলে এখন তুমি যে বলছিলে, আমরা কি বলি নর্মালি, যে পোটেনশিওমিটারের নিষ্পন্দ অবস্থায় কি হয়, এ আর জে এর ভেতর যে বিভব প্রভেদ হয়, সেটা ওপরের যে কোষটা থাকে তার প্রান্তীয় বিভব প্রভেদের সাথে সমান হয়। এখন যখন কে চাবিটাকে তুমি কানেক্ট করে দিয়েছো, তখন কি ওপরের কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কি ই ওয়ান, না, ওপরের কোষের প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে ই ওয়ান মাইনাস আই ইন্টু আর ওয়ান। তাহলে নিচের এ আর জে এর ভেতর বিভব প্রভেদ এখন ওপরের এই বিভব প্রভেদের সাথে সমান হলে তবেই এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্টটা জিরো হবে। তাহলে আমি কি বলছি, অনেকগুলো পয়েন্ট বললাম, দেখো ধাপে ধাপে আমি বলি তাহলে একটা একটা করে। তাহলে আমি কি বলছি, যে আমরা এইভাবে বলছি যে কে চাবিটাকে যুক্ত করলে, আমরা কি বললাম, যে তাহলে কে চাবিটাকে যুক্ত করলে, কে চাবিটি বন্ধ থাকলে বা কে চাবিটাকে যদি যুক্ত করে দিই, তাহলে নিষ্পন্দ অবস্থা জে টুতে পাওয়া যায়। এবং এ জে টু ইজ ইকাল টু কত বলছি আমরা, এল টু বলছি। তাহলে এই অবস্থায়
তোমার চিত্রে দেখানো যে কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত হবে, চিত্রে দেখানো আই ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, ক্যাপিটাল E1 বাই কী হবে, আর প্লাস স্মল r1, এরকমটা হবে আমাদের। তাহলে অতএব চাবিটি বন্ধ থাকলে চাবিটা যদি বন্ধ থাকে আমাদের, অতএব চাবিটি বন্ধ থাকলে যে E1 কোষের প্রান্তীয় বিভব প্রভেদ ঠিক আছে, এগুলো সব নিষ্পন্দ অবস্থা আমরা বিবেচনা করছি। যখন চাবিটা বন্ধ থাকছে সেইখানে নিষ্পন্দ অবস্থায়, তাহলে চাবিটা বন্ধ থাকলে নিষ্পন্দ অবস্থায় E1 কোষের প্রান্তীয় বিভব প্রভেদ ইজ ইকুয়াল টু কত হবে, বিভব প্রভেদ ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, বিভব প্রভেদ ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের E1 মাইনাস কী হবে, I ইন্টু স্মল r1। কারণ এই E1 যে কোষ, তার মধ্য দিয়ে কারেন্ট কত বলছি, তার ওই ওপরের সার্কিটে আই কারেন্ট ফ্লো হচ্ছে এবং তার নিজের অভ্যন্তরীণ রোধ কত, R1। তাহলে আমরা জানি আর রোধের ভেতর দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয় তাহলে বিভব প্রভেদ কত হয়, I ইন্টু R1 হয়। তাহলে যদি কোষের ভেতর দিয়ে IR1 ভোল্টেজটা ড্রপ হয়ে যায় তাহলে সেই ভোল্টেজটা তো আর তুমি বর্তনীতে পাবে না। তাহলে এই কোষের তড়িৎচালক প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, ক্যাপিটাল E1 মাইনাস I ইন্টু R1, এইটা হবে প্রান্তীয় বিভব প্রভেদ কার, এখন E1 কোষের প্রান্তীয় বিভব প্রভেদ হবে এইটা। এবার আয়ের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিই, তাহলে আয়ের জায়গায় মানটা বসালে কত হবে, যে ক্যাপিটাল E1 বাই কত হবে, আর প্লাস R1 ইন্টু কত হচ্ছে আমাদের R1, এরকমটা আমাদের হবে। এবার আমরা কি করতে পারি, এখানে E1কে এখানে কমন নিতে পারি, তাহলে E1 ইন্টু কত লিখতে পারি, 1 মাইনাস R1 বাই কত হবে, ক্যাপিটাল R প্লাস স্মল r1, এরকম আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে একটু সলভ করি, তাহলে আমরা কি হবে আমাদের E1 ইন্টু কত হচ্ছে, যে R প্লাস R1 মাইনাস R1 বাই কত হচ্ছে আমাদের R প্লাস R1, এরকমটা আমাদের হচ্ছে। ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে একটু ভুল লিখেছি মনে হচ্ছে, এখানে ক্যাপিটাল R হবে এটা। ঠিক আছে, ক্যাপিটাল R প্লাস R1, এরকমটা আমাদের হবে। তাহলে একটা কেটে গেল আমাদের, তাহলে কত পড়ে থাকবে, E1 ইন্টু কত পড়ে থাকবে আমাদের, R বাই R প্লাস R1, এরকমটা আমাদের পড়ে থাকবে। তাহলে এখন এই যে চাবিটা যদি বন্ধ থাকে এবং নিষ্পন্দ অবস্থায় যে E1 কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, এইটা হবে। এই প্রান্তীয় বিভব প্রভেদ যদি J2 মধ্যবর্তী প্রান্তীয় বিভব প্রভেদের সাথে সমান হয় তবেই ওই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট জিরো হয়ে যাবে। এইটাকেই বলা হচ্ছে যে J2 অবস্থানে নিষ্পন্দ অবস্থা হওয়ার জন্য আর J2 প্রান্তীয় বিভব প্রভেদ ওই ওপরের যে কোষটা আছে তার প্রান্তীয় বিভব প্রভেদের সাথে সমান হতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে VA2 ইজ ইকুয়াল টু কত হবে আমার, এই বিভব প্রভেদের সাথে সমান হবে, এই E1 ইন্টু R বাই R প্লাস R1 এর সাথে কী হবে, সমান হবে। আর ওপরে যখন আমরা কে চাবিটা যখন খোলা ছিল তখন আর J1 এর যে বিভব প্রভেদ সেটা কার সাথে সমান হবে, আর J1 এর যে বিভব প্রভেদ সেটা সমান হবে কোষের যে তড়িৎচালক বল তার সাথে, মানে E1 এর সাথে। তাহলে E1 ইজ প্রপোর্শনাল টু এখানে L1 হবে। আর যখন আমরা ওপরের চাবিটাকে কানেক্ট করে দিয়েছি তখন ওই কোষের তড়িৎচালক বল আর প্রান্তে আসবে না, প্রান্তে কোন বিভব প্রভেদটা আসবে, এই ক্যাপিটাল E1 ইন্টু R বাই R প্লাস স্মল r1, এই বিভব প্রভেদটা কোষের দুই প্রান্তে আসবে আর সেই বিভব প্রভেদের সাথে সমান হবে J2 মধ্যবর্তী যে বিভব প্রভেদ। এখন তুমি বলতে পারো আগের দৈর্ঘ্যটা বড় ছিল, এই দৈর্ঘ্যটা কেন ছোট হয়ে গেছে, কারণ দেখো কোষের যে প্রান্তীয় বিভব প্রভেদ সেটা সবসময় কোষের তড়িৎচালক বলের থেকে কম হয়। তাহলে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ যেহেতু, যদি কোষের ওই সার্কিটের ভেতরে কারেন্ট ফ্লো হয় তাহলে কোষের যে প্রান্তীয় বিভব প্রভেদ কোষের যে তড়িৎচালক বল তার থেকে ছোট হয়, সেই জন্য অবভিয়াসলি যদি কোষের প্রান্তীয় বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে কম তাহলে J1 এর থেকে J2 অবভিয়াসলি ছোট হবে। তাহলে সেইভাবে আমরা দেখিয়েছি। তাহলে এই যে ভোল্টেজ দুটোর রেশিও কার সাথে সমান হবে, এই L1 বা L2 সাথে সমান হবে, E1 ইজ প্রপোর্শনাল টু L1 হবে, আর নিচের এই যে ভোল্টেজটা সেটা ইজ প্রপোর্শনাল টু কত হবে, L2 সাথে সমান হবে নিষ্পন্দ অবস্থায়। তাহলে আমরা কি বলতে পারি, সো অতএব আমরা কি বলতে পারি যে E1 বাই কী হবে, নিচের এই যেটা লিখেছি E1 ইন্টু কত হবে, R বাই R প্লাস R1 আর কি, এটা ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, এটা ইজ ইকুয়াল টু হবে L1 বাই কী হবে, L2 হবে আমাদের। ঠিক আছে, তাহলে এটা আমাদের হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি বলতে পারি, এখানে R প্লাস R1 বাই ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু কত হবে, L1 বাই L2 হবে। তাহলে এখান থেকে দেখো আমরা
স্মল r1 যে কোষের যে অভ্যন্তরীণ রোধ কত সেটা আমরা ইজিলি বের করতে পারবো আমরা এখানে, ঠিক আছে। L1 বা এখানে L2 হবে, তাহলে এখানে আমরা কত লিখতে পারি, সো যে R1 বাই ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু কত হবে, L1 বাই L2 মাইনাস 1 হবে। তাহলে অতএব কোষের অভ্যন্তরীণ রোধ কত হবে, স্মল r1 ইজ ইকুয়াল টু হবে ওপরের যে ক্যাপিটাল R1 ক্যাপিটাল R ইন্টু কত হবে L1 বাই L2 মাইনাস 1। তাহলে এইভাবে আমরা প্র্যাকটিক্যাল করে কোষের অভ্যন্তরীণ রোধের এই ফর্মুলার সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ বের করতে পারি। তাহলে দেখো শুধুমাত্র প্র্যাকটিক্যাল করে আমাকে L1 L2 বের করতে হবে, আর ওপরের যে কোষ ওপরের যে রোধটা সেটার মান আমার জানা লাগবে, ক্যাপিটাল R এর মান আমার জানা লাগবে। তাহলে এইটা যদি আমরা জানতে পারি তাহলেই ওই যে আমার যে E1 কোষটা E1 কোষের যে অভ্যন্তরীণ রোধ কত সেটা আমার বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে দেখো এইভাবে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ বের করতে পারি। তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে আমরা দেখো কোষের কোনো কিছু বের করার জন্য সব ক্ষেত্রে আমরা নিষ্পন্দ অবস্থার ক্রিয়েশন করছি। এখানে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে জিরো কারেন্ট কখন হয় সেটা ওই জকিটাকে গ্যালভানোমিটারের তারে সরিয়ে আমরা খুঁজছি যে কোথায় গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট জিরো হয়, সেই পজিশনটাকে খুঁজছি এবং সেই পজিশনের জন্যই আমরা কিন্তু সব ক্যালকুলেশনগুলো এখানে করেছি, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে পোটেনশিওমিটার দিয়ে ভালো হলো যে তড়িৎচালক বল মাপলাম, কোষের অভ্যন্তরীণ রোধ মাপলাম, এটা সেটা অনেক কিছু মাপলাম। তাহলে কেন ভোল্টমিটার দিয়ে আমরা কোষের তড়িৎচালক বল মাপি না, কেন আমরা এই পোটেনশিওমিটার দিয়েই পরিমাপ করি? তাহলে সেটা সম্পর্কে আমরা একটু বুঝিয়ে, তাহলে আমরা এখানে লিখি স্টার দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের, যেটা পরীক্ষাতে অনেকবার এসেছে আমাদের। তাহলে আমরা কি বলছি যে ভোল্টমিটারের সাহায্যে কোষের তড়িৎচালক বল সঠিকভাবে পরিমাপ করা যায় না। কোষের তড়িৎচালক বল সঠিকভাবে পরিমাপ করা যায় না, ঠিক আছে, সঠিকভাবে পরিমাপ করা যায় না, ঠিক আছে। যে পোটেনশিওমিটারের সাহায্যে ভোল্টমিটারের সাহায্যে কোষের তড়িৎচালক বল সঠিকভাবে পরিমাপ করা যায় না, তাহলে কোষের তড়িৎচালক বল সঠিকভাবে পরিমাপ করার জন্য কি দরকার, তোমার পোটেনশিওমিটার দরকার। তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে কোষের তড়িৎচালক বল নির্ভুলভাবে মাপা যায়, তড়িৎচালক বল সঠিকভাবে মাপা যায়, ঠিক আছে, সঠিকভাবে পরিমাপ করা যায়। এটা কেন? কারণ হচ্ছে দেখো, ঠিক আছে, এটা আমরা মনে রাখি যে ভোল্টমিটারের সাহায্যে কোষের তড়িৎচালক বল সঠিকভাবে পরিমাপ করা যায় না, কিন্তু পোটেনশিওমিটারের সাহায্যে এটা পরিমাপ করা যায় সঠিকভাবে। এটা কেন হলো? কারণ দেখো আমরা যখনই বলছি পোটেনশিওমিটারের ভেতর দিয়ে মানে পোটেনশিওমিটার ইউজ করে আমরা যখন কোষের তড়িৎচালক বল মাপছি, তখন আমাদের কি হচ্ছে, আমরা কি করব, এরকম আমরা পোটেনশিওমিটার ব্যবহার করি, এটা আঁকতে হবে না তোমাদের, এটা জাস্ট বুঝে নাও তাহলেই হবে। এখানে ধরো গ্যালভানোমিটার রেখেছিলাম আমরা এখানে একটা জকি রেখেছিলাম, এটা এ বি ছিল আমার পোটেনশিওমিটারের তার। এখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা এরকম কোষকে রেখেছিলাম, প্রাইমারি কোষ ছিল আমাদের ই, আর আমরা E1 কোষের তড়িৎচালক বল মাপছিলাম। আমরা J1 বা Jতে ধরো নিষ্পন্দবিন্দু পেয়েছিলাম, সেই দৈর্ঘ্যটাকে আমরা বলছিলাম E1। তাহলে এই কোষের তড়িৎচালক বল কত ছিল, E1 ইজ ইকুয়াল টু হচ্ছিল ক্যাপিটাল ই ইন্টু কত হচ্ছিল আমাদের যে এল বাই ক্যাপিটাল এল, এরকমটা আমরা হচ্ছিল। বা দুটো কোষের তড়িৎচালক বলের অনুপাত যখন আমরা বের করেছিলাম যে E1 বাই E2 ইজ ইকুয়াল টু কী হচ্ছিল আমাদের, L1 বাই L2 আমরা করছিলাম। তাহলে এখানে একটা কোষের তড়িৎচালক বল যদি জানা থাকে, অন্যটার তড়িৎচালক বল বেরিয়ে যাবে। তাহলে E1 ইজ ইকুয়াল টু কত হবে, E2 ইন্টু L1 বাই L2, এরকমভাবে আমরা বের করতে পারি কোষের তড়িৎচালক বল, অথবা এইভাবে আমরা বের করতে পারি। তাহলে এটা যখন আমরা করছিলাম, এখানে L1 বলেছি, তাহলে L1 এরকমভাবে লিখবো। তাহলে এটা যখন আমরা করছি, দেখো আমরা কোন সিচুয়েশন তৈরি করছি, আমরা এমন একটা সিচুয়েশন তৈরি করছি যেখানে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট আমার জিরো হয়ে যায়, আমরা সেই পজিশনকে খুঁজে বের করছি। তাহলে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যদি কারেন্ট জিরো হয়ে যায়, তাহলে এইখানে এই কোষের ভেতর দিয়েও কী হয়ে গেছে, কারেন্ট এখানে জিরো হয়ে গেছে।
যদি গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট জিরো হয়ে যায়, ওপরে তার আমি কিছু যুক্ত করিনি এখানে যে ওপরে কোনো রেজিস্ট্যান্স বা কিছু আছে, সেরকম তো কিছু করিনি। যখন আমরা শুধু কোষের তড়িৎচালক বল পরিমাপ করছি সেই অবস্থায় আমরা এরকম সিচুয়েশন তৈরি করছি এবং গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট জিরো হচ্ছে কখন সেটা আমরা দেখছি। তাহলে এই অবস্থায় আমরা কি বলছি, যেহেতু এই কোষের ভেতর দিয়ে কারেন্ট জিরো, কোষের ভেতর দিয়ে কারেন্ট জিরো, তাহলে পুরো কোষের যে তড়িৎচালক বল সেটা অবভিয়াসলি এই এ আর জে এর যে প্রান্তীয় বিভব প্রভেদের সাথে সমান হবে। এ আর জে এর যে প্রান্তীয় বিভব প্রভেদ তার সাথে সমান হবে E1 কোষের তড়িৎচালক বল। তবেই এই নাল পয়েন্টটা তুমি পাবে বা কারেন্টটা আইজির ভেতর দিয়ে মানে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্টটা জিরো হবে। তাহলে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে এখন কারেন্ট জিরো হচ্ছে কোন কন্ডিশনে, যখন এ আর জে এর প্রান্তীয় বিভব প্রভেদ কোষের তড়িৎচালক বলের সাথে সমান হচ্ছে। এবং এটা কখন হয়েছে, যখন কোষ দিয়ে কারেন্ট জিরো তখন হয়েছে। তাহলে E1 = VA আমরা লিখেছিলাম এবং এইভাবে আমরা কোষের তড়িৎচালক বল মেপেছিলাম। কিন্তু তুমি যদি ভোল্টমিটার দিয়ে কোষের তড়িৎচালক বল মাপতে চাও তাহলে কোষের সাথে ভোল্টমিটারকে কিসে যুক্ত করতে হবে, এরকম সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে এবং এই সার্কিটে একটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো ছাড়া তো হবে না, এখানে এই ভোল্টেজটা তুমি মাপবে, তুমি সার্কিটে কারেন্ট ফ্লো না করিতে মাপতে পারবে না। তাহলে এই ভোল্টেজটা তুমি এবার মেজার করছো এবং যখনই এই সার্কিটে একটা কারেন্ট ফ্লো হবে তুমি কোষের তড়িৎচালক বল তো আর তুমি পাবে না অ্যাকুরেটলি, কারণ যখনই এই সার্কিটে কারেন্ট ফ্লো হবে তখন কোষের প্রান্তীয় বিভব প্রভেদ চলে আসবে সার্কিটে, যে এখন কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত হয়ে যাবে, ভি = কি হয়ে যাবে, ই। যদি কোষের তড়িৎচালক বল ই হয়, ই মাইনাস কি হয়ে যাবে, আই। আর এই আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ কোষের, কারণ কোষের ভেতর দিয়ে যদি সামান্য আই কারেন্টও ফ্লো হয় তাহলে কোষের ভেতরে বিভব পতন কত হবে, আই ইন্টু কোষের অভ্যন্তরীণ রোধ। এই পরিমাণ ভোল্টেজ কোষের ভেতরে ড্রপ হয়ে যাবে। তাহলে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত হয়ে যাবে, কোষের প্রান্তীয় বিভব প্রভেদ হবে ই মাইনাস আই আর। তাহলে এই যে ভোল্টেজটা এটা তুমি অ্যাকচুয়ালি কি মেজার করছো, তাহলে এই ভোল্টমিটার দিয়ে অ্যাকচুয়ালি তুমি কি মেজার করছো, তুমি কোষের প্রান্তীয় বিভব প্রভেদকে মেজার করছো। কার মাধ্যমে, ভোল্টমিটারের মাধ্যমে। কিন্তু এই পোটেনশিওমিটারে তুমি কি করছো, এমন একটা সিচুয়েশন তৈরি করেছো যাতে আই = কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তাহলে আই যদি জিরো হয়ে যায়, তুমি এখন কোষের প্রান্তীয় বিভব প্রভেদ মাপছো কিন্তু এখন তো তোমার আই জিরো হয়ে গেছে, তার মানে আই জিরো হয়ে গেছে মানে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ বলতে এখানে তোমার ইকেই তুমি মেজার করে ফেলছো। তাহলে এই পোটেনশিওমিটারের মাধ্যমেও তুমি একটা জিনিসের প্রান্তীয় বিভব প্রভেদ মাপছো, কিন্তু এমন একটা সিচুয়েশন তুমি এখানে তৈরি করেছো যাতে ওই আই সমান জিরো হয়ে গেছে, যার জন্য কোষের প্রান্তীয় বিভব প্রভেদটা এখানে কোষের তড়িৎচালক বলকে তোমাকে দিচ্ছে। কিন্তু এই ভোল্টমিটারের সাহায্যে তুমি যখন মাপছো তখন আই জিরো করতে পারোনি, তুমি আই জিরো করতে না পারায় তুমি কোষের প্রান্তীয় বিভব প্রভেদ যেটা মাপছো সেটা তুমি তড়িৎচালক বল আর তুমি পাচ্ছ না, তড়িৎচালক বলের থেকে একটু কম মান পাচ্ছ। তার মানে ভোল্টমিটার দিয়ে মাপলে কোষের তড়িৎচালক বল যেটা অ্যাকচুয়ালি তোমার আছে তার থেকে একটু কম ভোল্টেজ তুমি পাবে। আর তুমি যদি দিয়ে মাপো, পোটেনশিওমিটার দিয়ে মাপো, তাহলে অ্যাকুরেট মেজারমেন্ট তুমি পাবে। তাহলে কেন এটা আমরা করতে পারি না, সোজা কথায় আমরা বলি যে নো কারেন্ট কন্ডিশন, যে আই সমান জিরো কন্ডিশন সেটা আমরা তৈরি করতে পারি না, ভোল্টমিটারে তৈরি করতে পারি না। সেই জন্য ভোল্টমিটার দিয়ে কোষের তড়িৎচালক বল সঠিকভাবে পরিমাপ করা যায় না। কিন্তু যেহেতু এই তোমার পোটেনশিওমিটারে আই = জিরো কন্ডিশন তৈরি করা যায়, তাই সেই জন্য আমরা পোটেনশিওমিটার দিয়ে অ্যাকচুয়ালি কোষের তড়িৎচালক বল অ্যাকুরেটলি মাপতে পারি। তাহলে এই ব্যাপারগুলো আমরা করতে পারি, আমরা এটা ভালো করে পড়বো, ঠিক আছে? তোমরা এটা ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি এই ব্যাপারগুলো, ঠিক আছে? এগুলো তোমরা পড়বে ভালো করে। ওকে, তাহলে আজকে আলোচনা এটুকুই থাক। পরের দিন আমি তোমাদের আর তড়িৎ ক্ষমতাটা পড়ালেই এইগুলো আমাদের শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। আমি তারপরে কোয়েশ্চেন দেবো তোমাদের, এগুলো তোমরা কোয়েশ্চেনগুলো আমি করিয়ে দেবো অনেকগুলো, তোমরাও পড়বে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে এগুলো পড়াশোনা করো, এই থিওরিগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? দু একদিনের মধ্যে আমরা কোয়েশ্চেন শুরু করবো, ঠিক আছে? ওকে, ভিডিও ভালো লেগে থাকলে তোমরা আমার ভিডিওকে লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা।